তো যেটা হচ্ছে যে সাংবাদিকদের যদি আপনি স্বাবলম্বী না করেন এবং মর্যাদার জীবন না দেন, তাহলে যেটা হবে যে আমরা যেটা দেখেছি আরকি যে একটা ethical erosion যে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠীর হচ্ছে যে এক ধরনের puppet হয়ে যাওয়া, এটা আপনি এড়াতে পারবেন না। মানে আপনি তাকে বেতন দিবেন হচ্ছে আ ৳২০,০০০ র নিচে। যখন ঢাকা শহরে একটা রুমের ভাড়াই হচ্ছে ৳১২,000-১৫,000 একটা সাবলেট থাকলেও এখন আর ১০-১২ হাজার টাকা লাগে। তো আসলে এটা আসলে অনেক কঠিন একটা জীবন। তো এই জন্য যেটা হয় যে আ আপনি যদি তাকে অনারেবল লাইফ না দেন তাহলে যেটা হয় যে অন্য কোনো মিনস তো বেছে নিতে হয়। জীবনটা তো বাঁচাতে হয়। তো আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সাংবাদিকদের অনারেবল লাইফ এটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং আমি করব আরো যতদিন আমি আছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিছু সময় আমার কিছু সময় আছে বাকি আছে। আর আমি মনে করি যে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা বা প্রতিষ্ঠান আ ইয়া ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন আ আ সম্পর্কটা আরো বেশি দরকার। গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট হচ্ছে যে যেটা হয় আমরা আমাদের জায়গা থেকে এখানে আছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্যরা আছেন তারা জানবেন যে আমি মন্ত্রণালয় থেকে আমি যতদিন ছিলাম, নাহিদ ছিল আমি মনে করি নাহিদও এই কাজটা কখনো ওইভাবে করে নাই যে কাউকে স্পেসিফিক ভাবে ফেভার করা। বরং আমরা এই সরকার আসার পরে যে চেষ্টাটা করেছি যে আ যারা আসলে যোগ্য, যারা আসলে দরকার, যাদের আসলে প্রয়োজন আছে, তাদেরকে আমরা টাকাটা দিতে পেরেছি। বিভিন্ন লোকাল এবং ঢাকা সাংবাদিকদেরকে। এবং এই চেষ্টাটা আমাদের এখনো অব্যাহত আছে যে আমরা নিরপেক্ষভাবে সাংবাদিকদের অ্যাজ কমিউনিটি, অ্যাজ ফ্র্যাটার্নিটি আকারে ধরে আমরা সবাইকে সহযোগিতার চেষ্টা করতেছি। আমরা এতটুকু করতে পারি। এর বাইরেও আমাদের যেই বলেছেন এখানে আ সভাপতি মহোদয় যে আপনার নিরাপত্তার ইস্যুটা। আমি বারবার বলেছি এখন এটা অলরেডি লেজিসলেটিভে আমরা পাঠিয়েছি যে সাংবাদিকতা সুরক্ষা আইন যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছিল। এটা করে দেওয়ার ইচ্ছা আমার আছে। 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের করার ইচ্ছা আছে কিন্তু এটা এতটাই জটিল একটা প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় আসলে এটার সাথে সম্পৃক্ত। তো এটা এই সময়টুকু আমি যদি পাই আরো আ যে সময় দরকার আসলে এই পুরা প্রক্রিয়াটা শেষ করার জন্য হয়তো আমি করে দিয়ে যেতে পারবো। আর যদি নাও করে দিতে পারি তাহলে অন্তত আমি একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব। পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছ থেকে আপনারা আশা করি এটা বুঝে নিবেন। তো আমার দিক থেকে এই ছিল বক্তব্য। আমি ডিআরইউকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আম আহ্বান করার জন্য। বিশেষ করে আমি মিশতে চাচ্ছিলাম যে সাংবাদিকদের সাথে যে আসলে এই পুরা কমিউনিটিদের সাথে আমার আরো অনেকগুলো দায়িত্বের মাঝে আসলে মন্ত্রণালয়ের আ সা সাথে সম্পৃক্ত সাংবাদিক আছে, এখানে ফিল্মের লোকেরা আছে। এখানে অনেকগুলো ঘরানার লোক আছে, রিসার্চের লোকেরা আছে, প্রশাসনের লোকেরা আছে। ফলে আমি চাচ্ছিলাম যে সাংবাদিকদের সাথে আ এই সংলাপ অথবা এনগেজমেন্টের সুযোগটা। তো থ্যাংক ইউ। এবং আমি মনে করি যে আশা করি যে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মতো অন্যান্য আরো যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের সামাজিক দায়বদ্ধতার থেকে শুরু করে যাদের এনগেজমেন্টও গুরুত্বপূর্ণ। এখানে যে এসে কথা বলার সুযোগ আছে বা এটা একটা ব্র্যান্ডিং এরও অংশ। আমি মনে করি প্রাইভেট কোম্পানিগুলো সাংবাদিকদের সাথে অথবা অন্যান্য আমাদের যেই গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোর সাথে আছে, গভর্নমেন্টের সাথে রিলেটেড যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথেও কাজ করতে পারে। এটা হচ্ছে যে একটা ভালো আ মেকানিজম যার মাধ্যমে আসলে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়। যেটা হয় যে সবকিছু গভর্নমেন্টের উপরে ছেড়ে দিলে আসলে কাজ হয় না। আমি দেখেছি যে ৬ মাস ৮ মাস ফাইল পড়ে আছে, অগ্রসর হচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে যে যদি আ আ এরকম হয় যে প্রাইভেট পার্টনারশিপ এর সাথে যাওয়া যায় বা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা যায়। এই উদ্যোগটা যেহেতু নিয়েছে ডিআরইউ আমি এটাতে আশাবাদী যে অন্যান্য প্রতিষ্ঠানও এখানে আগ্রহী হবে কাজ করার জন্য। আর আ আজকেই ১ম আমি ইন্সুরেন্সের আ এই যে পুরা কাঠামোটা আমি জীবনে ১ম জানলাম যে আসলে এইভাবে হয় লাইফ ইন্সুরেন্স অ্যান্ড নন লাইফ ইন্সুরেন্স। তো এটাও একটা আসলে গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে আ সোসাইটিতে অনেক ধরনের অ্যাক্টররা আছেন, তারা কাজ করতেছেন, তারা এনগেজ হচ্ছেন এবং আ আ সভাপতি আ এই অ্যাসোসিয়েশনের সভাপতি উনি যেটা বললেন যে অর্থনৈতিক আ আ ভাবে এটা
বিমা বিষয়টাকে দেখার জন্য। আপনারা দেখেছেন যে ব্যাংকগুলো সরকার এখন একীভূত করতেছে, ইসলামী ব্যাংকগুলো আজকে সব পত্রিকাতে বোধহয় এসেছে। তো আমরা আসলে এই সরকারের দিক থেকে আমি দায়িত্বে নাই যদিও, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা অন্তত আশাবাদী যে আমরা ইকোনমিক রিফর্ম এবং ইকোনমিক রিকনস্ট্রাকশনের কাজটা আমরা অনেক দূরে এগিয়ে নিতে পেরেছি। আশা করি যে বিমা এবং অন্যান্য যেই প্রতিষ্ঠান, বঙ্গুর প্রতিষ্ঠানগুলো, আশা করি সরকার যতটুকু সময় আছে এর ভিতরে এই প্রচেষ্টাটা শুরু করে দিয়ে যেতে পারবে। এবং বাংলাদেশের এই রিকনস্ট্রাকশন প্রসেসটা তো আমরা মনে করি যে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ রিকনস্ট্রাক্টেড হবে, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে এবং নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের বাংলাদেশ হবে। আশা করি এই প্রক্রিয়ায় আমরা আছি এবং আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করতে পারবো। এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সাংবাদিকদের। তো এখানে তো আমরা অনেক সুযোগ সুবিধা বা অনেক কল্যাণ এবং নিরাপত্তার কথা বলবো, কিন্তু একই সাথে সাংবাদিকদের থেকে আমরা যেটা চাইবো যে দায়িত্বশীল ভূমিকা দেখতে চাইবো এবং এই জুলাই অভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট দেখতে চাইবো। যে আপনারা এখনো আজকেও প্রথম আলো একটা রিপোর্ট করলো, দেখলাম জুলাই অভ্যুত্থানের উপরে। তো আপনারা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আপনারা রিপোর্টিং করেন, অনেক গল্প, অনেক তথ্য এখন আমরা জানি না দেশে, ঢাকাতে এবং ঢাকার বাইরে স্থানীয়ভাবে। তো আপনারা আসলে এখনো এটা শেষ হয়ে যায়নি, বরং জুলাইয়ের গণঅভ্যুত্থানের অনেক শহীদ এবং আহতদের পরিবারের গল্প, আহতদের ব্যক্তিগত গল্প, তাদের দুঃখের গল্প এবং তাদের লড়াইয়ের গল্প, শুধু দুঃখের গল্প বললে হবে না, লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন। রিপোর্টারদের প্রতি এটা আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটমেন্টটা রক্ষা করবেন, যেহেতু এখানে যিনি সভাপতি বললেন যে এখানে এই ঘটনাটি ঘটেছে এবং আমার এখন স্পষ্ট মনে আছে নাহিদ ইসলাম এসেছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন, তো হাসনাত ছিলেন, সার্জিস ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের এই কমিটমেন্টটা, রিপোর্টারদের এই কমিটমেন্টটা ধরে রাখা উচিত, যে জুলাই গণঅভ্যুত্থানের আরও যেই গল্পগুলো আছে এই গল্পগুলো বলা উচিত, মানুষের কাছ থেকে জানা উচিত। এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক শহীদ এবং আহত পরিবার আছে যারা অনেক সরকারি অ্যামিনিটিস পায় নাই। এটা আসলে সরকারের প্রাতিষ্ঠানিক আউটরিচেরও একটা সংকট আছে, আবার সংকটটা হচ্ছে যে যখনই রিপোর্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে আপনাদেরকে এই রিপোর্টিংটা নিষ্ঠার সাথে করা উচিত, যে যাতে কোনো ব্যক্তি যারা আহত হয়েছেন বা পঙ্গু হয়েছে তারা যাতে বাদ না পড়ে সরকারের সুবিধা প্রাপ্তি থেকে এবং এই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের যে কার্যক্রম আছে সেখান থেকে। তো এই অনুরোধ রেখে আমি শেষ করি। আমি আমার জায়গা থেকে অবশ্যই সাংবাদিকদের সাথে থাকার চেষ্টা করেছি এবং আরও বেশি এখন যতটুকু শেষ সময় আরেকটু ঘনে আসতেছে, তখন আরও মনে হচ্ছে আরও বেশি এনগেজমেন্ট দরকার। তো আশা করি আরও বিভিন্ন অনুষ্ঠানে দেখা হবে সাংবাদিকদের সাথে। সবাইকে ধন্যবাদ।